কল্পনা করুন এমন একটা শহরের কথা যেখানে খবরের কাগজ খুললেই চোখে পড়ে গুলি করে খুনের খবর, অথচ সেই রাস্তায় শত শত মানুষের মধ্যে কেউ কিচ্ছু দেখেনি। পুলিশের খাতায় কোনো প্রত্যক্ষদর্শী নেই। কেন? কারণ সবাই জানতো পুলিশের কাছে মুখ খোলার অর্থ হলো নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনা। উত্তরপ্রদেশের সাধারণ মানুষের কাছে এই ভয়টাই ছিল প্রতিদিনের সঙ্গী। 2005 সালে বহুজন সমাজ পার্টির নির্বাচিত বিধায়ক রাজু পালকে দিন দুপুরে হত্যা করা হয়। 25 जनवरी 2005 इलाहाबाद वेस्ट सीट से बीएसपी एमएलए राजू पाल की दिन दहाड़े हत्या कर दी गई। এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ছিল আতিক আহমেদ, যে একজন ভয়ঙ্কর গ্যাংস্টার এবং বাহুবলী। খুন, অপহরণ, তোলাবাজি এবং জমি দখলের মাধ্যমে সে উত্তরপ্রদেশের ভয়ের এক সাম্রাজ্য গড়ে তুলেছিল। 1962 সালের 10 আগস্ট প্রয়াগরাজের এক সাধারণ মুসলিম পাড়ায় জন্ম নেয় আতিক। বাবা ঘোড়ার গাড়ি চালাতেন। ছেলেটা স্কুল ছেড়ে দেয় অল্প বয়সেই, 17 বছর বয়সে। 1979 সালে প্রথম খুনের অভিযোগে নাম ওঠে তার। কেউ জানতো না এই ছেলেটা একদিন পুরো উত্তরপ্রদেশের আতঙ্ক হয়ে উঠবে। সে যোগ দেয় চাঁদ বাবা নামে এক গ্যাংস্টারের দলে। চাঁদাবাজি, জমি দখল, খুন সব কিছুতেই হাত পাকায়। 1980-র দশক শেষ হতে না হতেই আতিক নিজের সাম্রাজ্য গড়ে তোলে। তার নামে একের পর এক মামলা জমতে থাকে, মোট 160-এরও বেশি কেস। কিন্তু আতিকের ক্ষমতা এতটাই যে কোনো কিছুই তাকে ছুঁতে পারত না। গ্রামের দিকের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। সেখানে খনিজ সম্পদ, বালি খাদান এবং সরকারি টেন্ডারের ওপর মাফিয়াদের একগুচ্ছ আধিপত্য চলত। গ্রামের সাধারণ কৃষকদের জীবন ছিল এই বাহুবলীদের দয়ার ওপর নির্ভরশীল। তাদের নিজস্ব দরবার বসতো, যেখানে পুলিশ বা আদালতের কোনো স্থান ছিল না। মাফিয়া নেতার মুখের কথাই ছিল আইন। কেউ সেই আইনের অবাধ্য করলে তাকে চরম মূল্য চোকাতে হতো। অনেক সময় পুরো গ্রামকে আগুন লাগিয়ে দেওয়া হতো, শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য, যাতে কেউ কখনো মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায়। 80-র দশকের শেষ থেকে 2017-র আগের সেই যুগ। পূর্বাঞ্চলের গোরখপুর, মাউ, প্রয়াগরাজ এইসব এলাকায় মাফিয়ারা একটা সমান্তরাল সরকার চালাতো। পুলিশ প্রশাসন তাদের সামনে অসহায়। রাজনীতির সাথে তাদের গভীর যোগাযোগ। হরিশঙ্কর তেওয়ারি থেকে শুরু করে শ্রীপ্রকাশ শুক্লা, তারপর মুক্তার আনসারি আর আতিক আহমেদ, এরা ছিলেন সেই যুগের অদৃশ্য রাজা। 80-র দশকের শেষ এবং 90 দশকের শুরুর দিকে এই সময়টাতেই উত্তরপ্রদেশের রাজনৈতিক এবং সামাজিক কাঠামোতে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। যে অপরাধীরা একসময় নেতার হয়ে বুথ দখল করত, তারা বুঝতে পারল অন্যের হয়ে গুলি চালানোর চেয়ে নিজেরাই যদি ক্ষমতার সিংহাসনে বসে পড়ে তবে কেউ তাদের টিকি ছুঁতে পারবে না। তারা জনপ্রতিনিধি হয়ে বিধানসভা আর লোকসভায় বসতে শুরু করলো। 1979 সালে আতিক নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ায় এবং বিধায়ক নির্বাচনে জয়ী হয়। তার বিধায়ক হওয়ার কিছুদিনের মধ্যেই তার প্রতিদ্বন্দ্বী গুন্ডা চাঁদ বাবা খুন হয়। পুলিশের সাহায্যে আতিক আহমেদ একে একে চাঁদ বাবার পুরো গ্যাংকে শেষ করে দেয়। তার খুনের পর আতিকের ভয় এতটাই ছড়িয়ে পড়ে যে এলাহাবাদ পশ্চিম আসন থেকে বিধায়কের টিকিট নেওয়ার সাহস কারোরই হতো না। 1979 থেকে 2004 সালের মধ্যে সে 5 বার বিধায়ক নির্বাচনে জেতে। সমাজবাদী পার্টি, আপন দল, যেখানে সুবিধা সেখানেই। 2004 সালে ফুলপুর থেকে সংসদ হন। রাজনীতির আড়ালে তার সাম্রাজ্য আরও বিস্তৃত হয়। সম্পত্তির পাহাড়, প্রভাবের জাল। যারা তার বিরুদ্ধে সাক্ষী দিত তাদের ভাগ্যও ছিল ভয়ানক। 2005 সালের জানুয়ারিতে ঘটে একটা ঘটনা যা সব কিছু বদলে দেয়। আতিকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাজু পালকে নৃশংসভাবে খুন করা হয়। রাজু পাল ছিলেন বিএসপির এমএলএ। তার সাক্ষী ছিল উমেশ পাল। তার এই খুনের অপরাধে আতিকের জেল হয়। একবার ইউপির সাধারণ মানুষের অবস্থা বোঝার চেষ্টা করুন। মানুষ কয়েক দশক ধরে এই ধরনের দুর্নীতিগ্রস্ত ও গুন্ডামির রাজনীতির অধীনে বসবাস করছে, আর তারা এটাও জানতো যে এই গুন্ডাদের হাত থেকে তাদের বাঁচানোর ক্ষমতা পুলিশেরও নেই। কিন্তু 2017 সালে হাওয়া কিছুটা বদলায়। 2017 সালের মার্চ মাস লখনৌর রাজ্যপাল ভবনে শপথ নিলেন একজন সন্ন্যাসী, যোগী আদিত্যনাথ। চোখে আগুন, গলায় দৃঢ়তা। প্রথম দিনই তিনি বললেন, মাফিয়া রাজ আর চলবে না। যারা জমি দখল করে, যারা সন্ত্রাস ছড়ায়, তাদের হাতে 24 ঘন্টা সময়। জমি ছেড়ে দাও, না হলে বুলডোজার চলবে। সেই কথা শুনে মাফিয়ারা হেসেছিল। তারা ভেবেছিল এটা আর একটা রাজনৈতিক বক্তৃতা, একজন সন্ন্যাসী আর কী বা করতে পারেন। কিন্তু তারা বুঝতে পারেনি তাদের সাথে পরবর্তী দিনগুলোতে কি হতে চলেছে। দিন বদলাতে শুরু করলো। ধুলো জমা ফাইলগুলো একে একে খুলতে শুরু করলো।
যে পুলিশ প্রশাসন একসময় মাফিয়াদের সামনে মাথা নত করে থাকতো, তাদের হাতে তুলে দেওয়া হলো সম্পূর্ণ স্বাধীনতা। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল স্পষ্ট, অপরাধীদের প্রতি জিরো টলারেন্স। শুরু হলো অপারেশন ক্লিন, শুরু হলো একের পর এক ইনকাউন্টার। যারা একসময় বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো, পুলিশকে ভয় দেখাতো, তারা এখন পুলিশের সাইরনের আওয়াজ শুনলেই পালাতে শুরু করলো। কিন্তু পালানোর কোনো পথ ছিল না। 2017 থেকে আজ পর্যন্ত 15,000-এরও বেশি ইনকাউন্টার, 200-রও বেশি ক্রিমিনাল নিহত, 8,000-এরও বেশি আহত, হাজার হাজার অপরাধী গ্রেপ্তার। মাফিয়ারা যারা একসময় রাস্তায় ঘুরে বেড়াতো মাথা উঁচু করে, তারা এখন লুকিয়ে পড়ছে, ফোন করছে, স্যার আমি আত্মসমর্পণ করব। তারা বুঝতে পেরেছিল জেলের 4 দেওয়ালের বাইরের পৃথিবীটা এখন তাদের জন্য আর একটুও নিরাপদ নয়। জেলের ভেতর সাধারণ ক্যাদের মতো থাকাও তাদের কাছে জেলের বাইরে থাকার চেয়ে বেশি শাস্তিদায়ক মনে হতে লাগলো। অনেক অপরাধী গলায় প্লাগ ঝুলিয়ে থানায় এসে আত্মসমর্পণ করলো, যেখানে লেখা ছিল আমাকে গুলি করবেন না, আমি আত্মসমর্পণ করছি। এই দৃশ্য ছিল অকল্পনীয়। তাদের গলার সেই দম্ভ পরিণত হলো আর্তনাতে। রাতারাতি পাল্টে গেল সমীকরণ, শিকারীরা পরিণত হলো শিকারে। পরের 2023 সালের ফেব্রুয়ারিতে রাজু পালের সাক্ষী উমেশ পালকে প্রকাশ্যে গুলি করে মারা হয়। प्रयागराज में उमेश पाल की हत्या कर दी गई। उमेश पाल जो राजू पाल हत्याकांड के मुख्य गवाह थे। আতিকের ছেলে আসাদ ছিল এই খুনের মূল অভিযুক্ত। সেই সময় আতিক জেলে, কিন্তু তার ছায়া এখনও পুরো শহরে। দেওয়ারিয়া জেলে বসেও সে তার কালো কাজ চালিয়ে যেতে থাকে এবং মোহিত জয়সওয়াল নামের একজন ব্যবসায়ীকে অপহরণ করে জেলে নিয়ে গিয়ে প্রচুর মারধর করে। তারপর তাকে বেরালি জেলে স্থানান্তরিত করা হয় এবং অবশেষে দেওয়ারিরা জেল মামলায় সুপ্রিম কোর্টে রায় দেয়। আতিক আহমদকে প্রয়াগরাজ থেকে গুজরাটের সবরমতী জেলে স্থানান্তরিত করা হয়। 13 এপ্রিল তার ছেলে আসাদকে ঝাঁসিতে পুলিশের ইনকাউন্টারে মারা হয়। আতিক জেলে বসে খবরটা শোনে, তার চোখে জল, কিন্তু সে জানতো এটাই শেষ নয়। আতিককে একদিন মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এবং সে মিডিয়ার সামনে কথাও বলেছিল। সেই সময় মিডিয়ার লোক সেজে আসা 3 জন লোক পুলিশি পহরা ভেদ করে আতিক আহমদকে গুলি করে। তাদের দাবি অনুযায়ী তারা আতিক আহমদকে মেরে ডন হতে চেয়েছিল। যোগী আদিত্যনাথের নির্দেশ স্পষ্ট, কোনো রাজনৈতিক ছায়া নয়, কোনো প্রভাব নয়, যে মাফিয়াই হোক সে ধরা পড়বে। 66,000 একরের বেশি জমি ফিরিয়ে আনা হয়েছে। সেই জমিতে এখন গরিবের ঘর, স্কুল, খেলার মাঠ। যেখানে একসময় সন্ত্রাস ছিল সেখানে এখন শান্তি। অপরাধের গ্রাফ নেমে এসেছে আশ্চর্যজনকভাবে। তবে সবচেয়ে বড় চমকটা তখনও বাকি ছিল। এই যুদ্ধে সরকারের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছিল এমন একটা জিনিস যা এর আগে কেউ কখনো ভাবেনি বা দেখেনি, বুলডোজার। হলুদ রঙের এই বিশাল যন্ত্রটা শুধু মাটি খোঁড়া বা রাস্তা বানানোর মেশিন ছিল না, এটা রাতারাতি হয়ে উঠল উত্তরপ্রদেশের নতুন ন্যায় বিচারের প্রতীক। বছরের পর বছর ধরে সাধারণ মানুষের রক্ত চুষে অবৈধভাবে দখল করা জমিতে গড়ে তোলা মাফিয়াদের বিশাল অট্টালিকাগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করলো। যে দুর্গগুলো একসময় অপরাধের স্নায়ুকেন্দ্র হিসেবে পরিচিত ছিল, চোখের নিমেষে সেগুলো পরিণত হলো ধ্বংসস্তূপে। বুলডোজারের গর্জনে চাপা পড়ে গেল মাফিয়াদের সমস্ত অহংকার। সরকার শুধু অপরাধীদের শারীরিকভাবেই আক্রমণ করেনি, আঘাত হেনেছিল তাদের আর্থিক মেরুদণ্ডে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হলো। 4 দশকের পুরো অপরাধী নেটওয়ার্ক, যারা ভেবেছিল তাদের শিকড় কেউ কখনো উবড়াতে পারবে না, তারা একে একে ধরাশয়ী হতে লাগলো। আজকের সময়ে উত্তরপ্রদেশের সেই মাফিয়া রাজের কোনো অস্তিত্ব নেই। একটা সময় যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতো, তারা আজ নিজেরাই ইতিহাসের আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। এই গল্পটা শুধু একজন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সাফল্যের নয়, এটা একটা রাজ্যের পুনর্জন্মের গল্প। আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন।